হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 9 ভৌত বিজ্ঞানের তাপ অধ্যায়ের ভিডিও নম্বর 11 এবং এটাই কিন্তু তাপ অধ্যায়ের শেষ ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা আর্দ্রতা এবং জলের ব্যতিক্রান্ত প্রসারণ সম্বন্ধে জানতে পারব। তো অবশ্যই আর্দ্রতা জানার জন্য কিন্তু এর আগের ভিডিওটা, যাতে আমি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প সম্বন্ধে ডিটেলসে পড়িয়েছি, সেগুলো কিন্তু ধারণা থাকা দরকার। তো অবশ্যই যারা 10 নম্বর ভিডিওটা দেখোনি তারা 10 নম্বর ভিডিওটা দেখে নিয়ে তারপরে আজকের এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। তো প্রথম বিষয় হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি। তো আর্দ্রতা বা হিউমিডিটি কিন্তু আমাদের একটা পরিচিত শব্দ, এ সম্বন্ধে আমাদের এবার ডিটেলসে পড়তে হবে। আর্দ্রতা বা হিউমিডিটি ইংরেজি টার্মটা। তো প্রথম প্রশ্ন হচ্ছে আর্দ্রতা কি? তো দেখো, আর্দ্রতা দিয়ে আমরা কি করি? জলীয় বাষ্পের পরিমাণ নির্দেশ করি। তাহলে আর্দ্রতা কাকে বলবো? একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কি নির্দেশ করে? বায়ুর আর্দ্রতা নির্দেশ করে। এটা হচ্ছে আর্দ্রতা কাকে বলে, তার সংজ্ঞা বলতে পারো। ঠিক আছে? তো তার মানে সহজ করে বললে আর্দ্রতা কি? আর্দ্রতা হচ্ছে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা আমরা যে ভৌত রাশির দ্বারা পরিমাপ করতে পারবো বা জানতে পারবো, সেটাই হচ্ছে আর্দ্রতা। বা ঘুরিয়ে বললে কি বলতে পারবো? আর্দ্রতা হচ্ছে এমন একটা ভৌত রাশি যার দ্বারা আমরা কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্প পরিমাপ করতে পারবো। মানে ধরে নাও এটা একটা নির্দিষ্ট আয়তন। ঠিক আছে? আমরা বায়ুমণ্ডলের মধ্যে কোনো একটা নির্দিষ্ট আয়তন কল্পনা করলাম বা ধরে নিলাম। ধরে নাও এটা হচ্ছে x মিটার কিউব। x বলতে যে কোনো সংখ্যা হতে পারে। এবার এর মধ্যে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেটা, এগুলো ধরে নাও জলীয় বাষ্প, এর মধ্যে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেটা আমরা যে ভৌত রাশির সাহায্যে পরিমাপ করতে পারবো, সেটাই হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি। ঠিক আছে? তো বুঝতেই পারছো, যেহেতু এখানে একটা পরিমাপ, তো পরিমাপ কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি, তাই না? তো বায়ুর আর্দ্রতাও কিন্তু বিভিন্নভাবে পরিমাপ করা যায়। তো সাধারণভাবে বায়ুর আর্দ্রতা আমরা দুই রকম ভাবে পরিমাপ করে থাকি। কি বললাম? সাধারণভাবে বায়ুর আর্দ্রতা আমরা দুই রকম ভাবে পরিমাপ করে থাকি, বা বায়ুর আর্দ্রতা পরিমাপের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে পরম আর্দ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। একটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা পরম আর্দ্রতা সম্বন্ধে জানব। পরম আর্দ্রতা বা কি বলবো, অ্যাবসলিউট হিউমিডিটি। তো দুই ক্ষেত্রে কিন্তু আমরা আর্দ্রতায় পরিমাপ করব, মানে জলীয় বাষ্পই কিন্তু পরিমাপ করব, কিন্তু পদ্ধতিটা আলাদা, সেই জন্য দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তো পরম আর্দ্রতা কি? প্রতি ঘন মিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প উপস্থিত থাকে তাকে কি বলা হয়? পরম আর্দ্রতা বলা হয়। তো প্রতি ঘনমিটার মানে কি? ধরে নাও এটা একটা 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট স্থান।
তো এর মধ্যে যত গ্রাম জলীয় বাষ্প বর্তমান আছে সেটাই হচ্ছে ওই স্থানের পরম আর্দ্রতা। ঠিক আছে, তো তার মানে পরম আর্দ্রতার একক কি হবে? পরম আর্দ্রতার একক কি হবে? প্রতি ঘনমিটারে যত গ্রাম, তার মানে গ্রাম পার মিটার কিউব। ঘনমিটার মানে মিটার কিউব। আচ্ছা, এবার এখানে মনে হচ্ছে যে গ্রামটা সিজিএস, মিটারটা এসআই বা এমকেএস এরকম মনে হচ্ছে। তো এরকম কিন্তু কেন না হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু প্রতি ঘনমিটার বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার পরিমাণ যেহেতু খুবই কম থাকে, তো সেই জন্য গ্রামে প্রকাশ করলে একটা ডিজিটাল ভ্যালু পাবো। কিন্তু যদি আমরা এটাকে যদি কেজিতে প্রকাশ করি, কেজি পার মিটার কিউব, তাহলে কিন্তু আমরা পয়েন্টে বা ফ্র্যাকশনে চলে আসবে। তো সেই জন্য ব্যাপারটা সহজ করার জন্য প্রতি ঘনমিটারে যত গ্রাম জলীয় বাষ্প উপস্থিত আছে সেটাই হচ্ছে সেই স্থানের পরম আর্দ্রতা। ঠিক আছে, যেমন ধরে নাও এটা একটা 1 ঘনমিটার, এটা হচ্ছে 1 মিটার কিউব আয়তন, মানে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই হচ্ছে 1 মিটার। তাহলে আয়তন কত হবে? 1 ঘনমিটার। তো এর মধ্যে ধরে নাও 50 গ্রাম জলীয় বাষ্প বর্তমান আছে, ধরে নিলাম আমরা। তাহলে এই স্থানের আপেক্ষিক পরম আর্দ্রতা কত হবে? 50 গ্রাম পার মিটার। ঠিক আছে, এই হচ্ছে পরম আর্দ্রতা। তাহলে পরম আর্দ্রতা কিন্তু শুধু আমাদের জলীয় বাষ্প সম্বন্ধে ধারণা দিচ্ছে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা কি করবে? আমাদের জলীয় বাষ্পের ধারণা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে সেটা সম্বন্ধেও কিন্তু ধারণা দেবে আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, তো পরম আর্দ্রতা এইটুকুটা পড়লেই যথেষ্ট। এবারে আমরা কিন্তু আপেক্ষিক আর্দ্রতা সম্বন্ধে ডিটেলসে পড়ব। ঠিক আছে, এবার দেখি আপেক্ষিক আর্দ্রতা কি। প্রথমে সংজ্ঞাটা দেখি, তারপর আমরা বোঝার চেষ্টা করছি। দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বা ভর এবং ওই একই উষ্ণতায় সময় আয়তন, মানে ওই একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ বা ভর, এর দুয়ের যে অনুপাত তাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, আচ্ছা, যদি 2 নম্বরের সংজ্ঞা দেয় আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে বা বলতে কি বোঝে, তাহলে কিন্তু এইটুকুটা লেখার পাশাপাশি তোমাকে এই গাণিতিকভাবে প্রকাশটা করতে হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। ঠিক আছে, আচ্ছা, এবার আপেক্ষিক আর্দ্রতার একক কি হবে? দেখো, উপরেও ভর নিচেও ভর, তাই না? উপরেও ভর নিচেও ভর। তার মানে আপেক্ষিক আর্দ্রতা কি? দুটো সমজাতীয় রাশি বা দুটো ভরের অনুপাত। এই জন্য আপেক্ষিক আর্দ্রতার কিন্তু কোনো একক নেই। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা তোমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব আপেক্ষিক আর্দ্রতা? সেই জন্য সাধারণত পার্সেন্টেজ বা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, একক নেই, কিন্তু পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করা হয়। যেমন আমাদের নম্বরের কোনো একক নেই, কিন্তু পার্সেন্টেজ হিসাবে আমরা প্রকাশ করি, তাহলে বুঝতে পারি। ঠিক আছে, একই রকম। আচ্ছা, এবার বায়ুর আর্দ্রতা মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে বায়ুর উষ্ণতা এবং হচ্ছে বায়ুর শিশিরাঙ্ক। এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এবার এগুলো থেকে কিন্তু প্রতিটাই কিন্তু একটা করে শর্ট প্রশ্ন, আর এটা তো 2 নম্বরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এবার যদি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ স্থির থাকে, মানে কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে তার পরিমাণ একই আছে, কিন্তু আমরা কি করেছি? বায়ুর উষ্ণতা বাড়িয়ে দিয়েছি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে। কারণ আপেক্ষিক আর্দ্রতা কিন্তু জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে। যদি জলীয় বাষ্প কমে যায় তাহলে কিন্তু আপেক্ষিক আর্দ্রতাও কমে যাবে। তো যদি জলীয় বাষ্পের পরিমাণ স্থির রেখে আমরা কি করেছি? উষ্ণতা বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তো উষ্ণতা বাড়িয়ে দিলে কি হবে? উষ্ণতা বাড়িয়ে দিলে কিন্তু আর আশেপাশের অঞ্চলে যে জলীয় বাষ্প আছে তারা কিন্তু আর হচ্ছে ওই স্থানে প্রবেশ করতে পারবে না, বা তারা কিন্তু বাষ্পীভূত হবে। তার ফলে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু হ্রাস পাবে। আবার যদি উল্টো ঘটনা করি, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ স্থির রেখে যদি আমরা কি করি? উষ্ণতা কমিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে। কারণ উষ্ণতা কমালে কি হবে? তাড়াতাড়ি সম্পৃক্ত হবে। ঠিক আছে, বা উষ্ণতা কমিয়ে দিলে কিন্তু আরো বেশি পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে। সেই জন্য কিন্তু আপেক্ষিক আর্দ্রতা উষ্ণতা কমিয়ে দিলে কি হবে? বাড়বে, উষ্ণতা বাড়িয়ে দিলে কমবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করি। তো আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার জন্য
বা যে যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার। ঠিক আছে, হাইগ্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে প্রথমে বায়ুর শিশিরাঙ্ক এবং সেখান থেকে কি করা হয়, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। আচ্ছা, এবার আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কিন্তু এর সংজ্ঞাতে বা এই রাশি মানে যতটা বড় বা কঠিন মনে হচ্ছে এতটা কিন্তু কঠিন নয়, এটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, যে আপেক্ষিক আর্দ্রতা ব্যাপারটা আসলে কি। দেখো এখানে হয়ে যাবে, ধরে নাও এটা একটা নির্দিষ্ট আয়তন। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট আয়তন আমরা কল্পনা করে নিয়েছি বা ধরে নিয়েছি। আচ্ছা, এর উষ্ণতাও আমরা ধরে নিচ্ছি, ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা এবার এই আয়তনের বায়ু ধরলাম ম্যাক্সিমাম 400 ml জলীয় বাষ্প ধারণ করতে পারে। ঠিক আছে, ধরলাম এই আমি যেটুকু অংশ কল্পনা করেছি এটা একটা নির্দিষ্ট আয়তন, এর উষ্ণতাও নির্দিষ্ট, ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস, এই অংশের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস। এবার কি করলাম, ধরলাম যে আমি যে অংশটা কল্পনা করেছি বা যে আয়তনটা কল্পনা করেছি সেটা সর্বোচ্চ 400 ml জলীয় বাষ্প ধারণ করতে পারে। তো তার মানে এই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে কত কি পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, 400 ml জলীয় বাষ্প পরিমাণ। আচ্ছা, যেহেতু আমি ভর দিয়ে বলেছি তো ভর দিয়ে ধরছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধরলাম এই আয়তনের বায়ুর মধ্যে সর্বোচ্চ 400 গ্রাম জলীয় বাষ্প থাকতে পারে। তার মানে এই আয়তনের বায়ু যদি 400 গ্রাম জলীয় বাষ্প থাকে তাহলে সম্পৃক্ত হবে। ঠিক আছে, এবার সংখ্যাটা দেখো, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই একই উষ্ণতায় সম আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। তার মানে আমি ধরে নিয়েছি যে ম্যাক্সিমাম 400 গ্রাম জলীয় বাষ্প এই আয়তনের মধ্যে থাকতে পারে। তার মানে এটাই কি সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ 400 গ্রাম। আচ্ছা, এবার ধরলাম যে এখন এই উষ্ণতায় এর মধ্যে 200 গ্রাম জলীয় বাষ্প বর্তমান আছে। ঠিক আছে, আবার বলছি, আমি একটা নির্দিষ্ট আয়তন কল্পনা করলাম, উষ্ণতাও নির্দিষ্ট ধরে নিলাম 30 ডিগ্রি সেলসিয়াস। এই নির্দিষ্ট আয়তনের মধ্যে এখন কি আছে, 200 গ্রাম জলীয় বাষ্প বর্তমান আছে, কিন্তু এই নির্দিষ্ট আয়তনের মধ্যে ম্যাক্সিমাম 400 গ্রাম জলীয় বাষ্প থাকতে পারে। তার মানে এই নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে কত গ্রাম জলীয় বাষ্প প্রয়োজন, 400 গ্রাম জলীয় বাষ্প প্রয়োজন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কত হবে, দেখো এখানে হয়ে যাবে, উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কত, 200 গ্রাম, আর ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ কত, সর্বোচ্চ যত গ্রাম থাকতে পারে সেটাই হচ্ছে সম্পৃক্ত, তাই না। তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ কত, 400 গ্রাম, 400 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এবার যেহেতু এটাকে শতকরা এককে প্রকাশ করছি ইনটু 100%। ঠিক আছে, তাহলে কত হবে, এটা হাফ হবে আর 2 দিয়ে কাটলে 50 হবে, মানে 50%। তার মানে কি বলবো, যে এই নির্দিষ্ট উষ্ণতায় এই নির্দিষ্ট আয়তনের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, 50%। ঠিক আছে, এবার নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হলো। তার মানে আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট আয়তন আমি কল্পনা করলাম, তার মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই সময় তাকে কি দিয়ে ভাগ করব, ওই আয়তনের বায়ু সর্বোচ্চ যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে বা ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে সর্বোচ্চ যতটা জলীয় বাষ্প প্রয়োজন সেই পরিমাণ দিয়ে বা ভর দিয়ে ভাগ করব। তাহলে যেটা পাবো সেটাকে যদি পার্সেন্টেজ করি সেটাই হয়ে যাবে কি, আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, তো ব্যাপারটা কিন্তু খুব সহজ, কিন্তু সংজ্ঞাটা একটু বড় করে আমাদের এইভাবে বলা প্রয়োজন, সহজভাবে বোঝানো, সঠিকভাবে বোঝানোর জন্য। তাহলে আমরা এক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা 50% নির্ণয় করলাম। ঠিক আছে, তো এরকম কিন্তু প্রশ্ন দিতে পারে যে কোন স্থানের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 50% বলতে কি বোঝে। তাহলে আমরা উত্তরটা কিভাবে বলবো, যে বলতে বুঝি যে নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 50% জলীয় বাষ্প ওই বায়ুতে উপস্থিত আছে। যেমন উদাহরণটা আমি এখানে আরেকবার ভাবো, 200 গ্রাম জলীয় বাষ্প উপস্থিত আছে আর সম্পৃক্ত করতে প্রয়োজন 400 গ্রাম। তার মানে 50% আপেক্ষিক আর্দ্রতা মানেই হচ্ছে কি, যতটা জলীয় বাষ্প প্রয়োজন ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে তার 50% কি হচ্ছে সেই সময় বর্তমান উপস্থিত আছে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে যদি 50% এর বদলে যদি তোমাকে 80% দিয়ে দেয় তাহলে কি হবে, সমস্ত কিছু একই হবে, শুধুমাত্র 50 ভাগের জায়গায়
80 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা টাইপের প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, যত পার্সেন্টেজ তোমাকে দিক তত ভাগ জলীয় বাষ্প উপস্থিত থাকবে, এইভাবে লিখলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আর কি প্রশ্ন দিতে পারে এখানে? এখানে আরেকটা প্রশ্ন দিতে পারে যে পরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য। ঠিক আছে, পরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য। আশা করি এবার পার্থক্য তোমরা বলতে পারবে, দুটো পার্থক্য বললেই যথেষ্ট। ঠিক আছে, পরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা। তাহলে কি বলবে? পরম আর্দ্রতা আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। প্রথমে কি বলবে? কাকে বলে বা সংজ্ঞা। ঠিক আছে, প্রথমে কাকে বলে? প্রথমে হচ্ছে কাকে বলে বা সংজ্ঞা, এটা হয়ে গেল প্রথম পার্থক্য। দুটো সংজ্ঞা আমি লিখে দিয়েছি, এখান থেকে লিখে নিতে পারো। আর কি দিবে? একটা একক। ঠিক আছে, একক। পরম আর্দ্রতার একক কি ছিল? গ্রাম পার মিটার কিউব। আর আপেক্ষিক আর্দ্রতার কি বলবে? যে আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নেই, আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নেই, একে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। আচ্ছা, এই দুটোই কিন্তু প্রধান পার্থক্য। এছাড়া আর কি বলতে পারো? যে আমাদের ব্যবহারিক প্রয়োজনে কোনটা বেশি প্রয়োজন, আমাদের ব্যবহারিক প্রয়োজনে কোনটা বেশি প্রয়োজন বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু একটা বলতে পারো পার্থক্য, যদি এটা খুব ভালো পার্থক্য নয়। তো দেখো, দুটোই আমরা পড়লাম, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা, দুইভাবে আমরা আর্দ্রতাকে প্রকাশ করলাম, কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কেন, এটা প্রথমে বুঝি। দেখো, পরম আর্দ্রতা কি ছিল? একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে, ঠিক আছে, যে পরিমাণ জলীয় বাষ্প ছিল সেটাই হচ্ছে পরম আর্দ্রতা। তারপরে পরম আর্দ্রতা দ্বারা আমরা কি বুঝতে পারছি? যে ওই অবস্থায় কতটা জলীয় বাষ্প বর্তমান আছে সেটা বুঝতে পারছি। কিন্তু আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে আমরা কি বুঝতে পারছি? কতটা জলীয় বাষ্প আছে সেটাও বুঝতে পারছি, উপরন্তু ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে কতটা জলীয় বাষ্পের প্রয়োজন সেটাও বুঝতে পারছি। মানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম কতটা জলীয় বাষ্প থাকতে পারে সেটাও জানতে পারছি, আর কতটা জলীয় বাষ্প আছে সেটাও জানতে পারছি আমরা আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে। সেই জন্য আপেক্ষিক আর্দ্রতা কিন্তু আমাদের ব্যবহারিক ক্ষেত্রে বেশি প্রয়োজনীয়। কিন্তু পরম আর্দ্রতার সাহায্যে আমরা শুধুমাত্র কতটা জলীয় বাষ্প আছে সেটাই বুঝতে পারছি, কিন্তু কতটা জলীয় বাষ্প ম্যাক্সিমাম থাকতে পারে সেটা কিন্তু বুঝতে পারছি না। সেই জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা উপযোগী? আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বেশি উপযোগী। ঠিক আছে, এটাও একটা পয়েন্ট লিখতে পারো, কিন্তু দুটো দিলে কিন্তু এই প্রথম দুটোই দিবে। ঠিক আছে, তো 3 নম্বর পয়েন্ট কি দিতে পারো? যে ব্যবহারিক ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা বেশি উপযোগী, আপেক্ষিক আর্দ্রতা বেশি উপযোগী, আর পরম আর্দ্রতা কিন্তু বেশি উপযোগী নয়, বেশি উপযোগী নয় বা কম উপযোগী। ঠিক আছে, আচ্ছা এবার সেই জন্য আপেক্ষিক আর্দ্রতা সম্বন্ধে আমরা কিন্তু আরো বিশেষ কিছু জানতে হবে বা আরো কিছু বিষয় আমরা স্টাডি করব, বিভিন্ন রকম প্রশ্নগুলো করব। এবার তার মানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা জানলে আমরা কিন্তু সেই স্থানের আবহাওয়া সম্পর্কে এবং আরো বিশেষ কিছু বিষয় সম্পর্কে ধারণা করতে পারি। তো আপেক্ষিক আর্দ্রতা কিন্তু আমাদের অস্বস্তি সূচক। ঠিক আছে, আবার বলছি, আপেক্ষিক আর্দ্রতা কিন্তু অস্বস্তি সূচক। আপেক্ষিক আর্দ্রতা কি হবে? কিন্তু অস্বস্তি সূচক। অস্বস্তি সূচক মানে যদি আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় তার মানে আমাদের কিন্তু বেশি অস্বস্তি হবে। যেমন দেখা যায় যে ধরো মালদা আর কলকাতা দুটো স্থানে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক না, ধরে নিলাম যে কোনো একদিন মালদা এবং কলকাতা দুটো স্থানে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কিন্তু কলকাতার কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। ঠিক আছে, ধরো কলকাতার আপেক্ষিক আর্দ্রতা 95% আর মালদার আপেক্ষিক আর্দ্রতা 80%। তাহলে দুটো জায়গার উষ্ণতা বেশি থাকা সত্ত্বেও আমার কোথায় বেশি অস্বস্তি হবে? কলকাতায় কিন্তু বেশি অস্বস্তি হবে। ঠিক আছে, তার কারণ যেহেতু কলকাতার আপেক্ষিক আর্দ্রতা বেশি, সেই জন্য কলকাতাতে কি হয়েছে? জলীয় বাষ্পের পরিমাণও বেশি আছে, মানে ম্যাক্সিমাম যতটা জলীয় বাষ্প থাকতে পারে তার তুলনায় কি আছে, তার সাপেক্ষে বেশি পরিমাণ জলীয় বাষ্প কলকাতাতে আছে।
আর যেহেতু বা না বা এখন তো পরিমাণ বলেই দিয়েছি, যদি হচ্ছে 100% জলীয় বাষ্প থাকতে পারে যারা সম্পৃক্ত হয় কলকাতার কোন স্থানের বায়ু, তাহলে এখন সেখানে 95% জলীয় বাষ্প বর্তমান আছে। আর মালদার ক্ষেত্রে যদি 100% জলীয় বাষ্প থাকতে পারে বা হচ্ছে তার মধ্যে মাত্র 80% বা 80% জলীয় বাষ্প মালদায় উপস্থিত আছে। ঠিক আছে, আবার বলছি, আমরা যদি ধরে নিই যে হচ্ছে যা আপেক্ষিক আর্দ্রতা কত, তার মানে হচ্ছে এটা মালদা, এটা কলকাতা, একই দিন মানে কোন একটা নির্দিষ্ট দিনে ধরলাম দুই জায়গার উষ্ণতা একই 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেখা গেল যে কলকাতার আপেক্ষিক আর্দ্রতা 95%। তার মানে কি, যে কলকাতার ক্ষেত্রে যদি 100 গ্রাম বায়ুকে যদি হচ্ছে সর্বোচ্চ 100 গ্রাম বায়ু দ্বারা সম্পৃক্ত হয় কলকাতার কোন স্থান, তার মধ্যে 95 গ্রাম জলীয় বাষ্প উপস্থিত আছে। আর মালদার ক্ষেত্রে যদি 100 গ্রাম জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তার মধ্যে মাত্র 80 গ্রাম জলীয় বাষ্প বর্তমান আছে। মানে কোথায় জলীয় বাষ্প বেশি আছে? কলকাতাতে, কিন্তু উষ্ণতা একই আছে, সেজন্য কলকাতায় কিন্তু বেশি অস্বস্তি হবে। তো সেই জন্য আপেক্ষিক আর্দ্রতাকে মনে করা হয় অস্বস্তি সূচক। সেজন্য তোমরা অনেক সময় তোমরা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছো যে যখন আবহাওয়া সংক্রান্ত খবর জানানো হয়, তখন কিন্তু আপেক্ষিক আর্দ্রতা উল্লেখ করা হয়, কারণ আপেক্ষিক আর্দ্রতাও কিন্তু আবহাওয়ার বা হচ্ছে সে স্থানের আবহাওয়া পরিমাপের জন্য একটা বিশেষ মাপকাঠি। যদি আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়, তাহলে কিন্তু অবশ্যই সে স্থানে অস্বস্তি বেশি হবে, মানে আমাদের বেশি গরম মনে হবে বা হচ্ছে বেশি আমাদের ঘামটা শুকোবে না। আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে কি, জলীয় বাষ্প বেশি আছে, তার মানে ঘামটা শুকোতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে বা সহজে ঘামটা শুকোবে না। এই জন্য কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে আমাদের অস্বস্তি বেশি হবে। আর যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম আছে, সেখানে জলীয় বাষ্প কি আছে, কম আছে, তার মানে ঘামটা আমাদের কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য কিন্তু আমাদের কম অস্বস্তি লাগবে। ঠিক আছে, তো এই আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত বিভিন্ন রকম বিষয়গুলো এবার আমরা জানবো। এবার দেখো, দৈনন্দিন জীবনে আপেক্ষিক আর্দ্রতার প্রভাব বা আপেক্ষিক আর্দ্রতার প্রয়োজনীয়তা কি, বা আপেক্ষিক আর্দ্রতা আমাদের জানা দরকার কেন। ঠিক আছে, সব রকম প্রশ্ন হতে পারে। তো দেখো, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিবর্তিত হয়। যেমন সাধারণভাবে দেখা গেছে যে যদি আপেক্ষিক আর্দ্রতা 50% থেকে 60% এর বেশি হয়, তাহলে কিন্তু আমাদের অস্বস্তি বোধ হয়। মানে কোনো জায়গার উষ্ণতা হয়তো অনেক বেশি, কিন্তু যদি সেখানকার আপেক্ষিক আর্দ্রতা 50% বা 60% এর মধ্যে থাকে ম্যাক্সিমাম, তাহলে কিন্তু দেখা গেছে সেখানে অতটা গরম বোধ হয় না বা অস্বস্তি বোধ হয় না। কিন্তু কোনো জায়গায় যদি উষ্ণতা কম থাকে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, 80%, 90%, 95%, সেখানে কিন্তু বেশি অস্বস্তি বোধ হবে উষ্ণতা কম থাকা সত্ত্বেও। ঠিক আছে, তারপর এবার দেখো, আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, কারণ আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে কি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে বৃদ্ধি পাবে। সেই জন্য আবহাওয়ার পূর্বাভাস করতে গেলে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা জানা দরকার। এই জন্যই কিন্তু আবহাওয়া সংক্রান্ত খবর পড়ার সময় আপেক্ষিক আর্দ্রতার উল্লেখ করা হয়। 3 নম্বর দেখো, কয়েকটি রোগের জীবাণু আর্দ্র আবহাওয়ায় দ্রুত বংশবৃদ্ধি করে। আর্দ্র আবহাওয়া কখন হবে? যদি আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, তাহলে আর্দ্র আবহাওয়া হবে, জলীয় বাষ্প বৃদ্ধি পাবে। তো সেই জন্য স্বাস্থ্য বিভাগেরও কিন্তু বায়ুর আপেক্ষিক আর্দ্রতার মান জানা প্রয়োজন, কারণ আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে আপেক্ষিক আর্দ্রতার মানটা দেখে বলতে পারবে যে আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, তাহলে সেই বিশেষ কতগুলো জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করবে। তাহলে সেই অনুযায়ী স্বাস্থ্য বিভাগ কি করবে, ব্যবস্থা নিতে পারবে বা মানুষজনকে সচেতন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া দেখা গেছে যে কিছু কিছু বিশেষ হচ্ছে চাষবাসের ক্ষেত্রে, যেমন কার্পাস, তুলো, এগুলো চাষের ক্ষেত্রেও কিন্তু আর্দ্র আবহাওয়া দরকার বা বেশি আপেক্ষিক আর্দ্রতা দরকার। তো সেই জন্য ওই সমস্ত চাষের ক্ষেত্রেও কিন্তু আপেক্ষিক আর্দ্রতার মানটা জানা থাকলে সেই সময় চাষ করার উপযুক্ত কিনা সেটা সম্পর্কে জানা যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার 4 নম্বর, এটা কিন্তু খুবই কমন, আমরা সকলেই জানি যে শীতকালে বায়ুমণ্ডলের উষ্ণতা বর্ষাকালের তুলনায় কিন্তু কম থাকে, তাই না? বর্ষাকালে কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক বেশি থাকে, গরম বেশি থাকে, কিন্তু শীতকালে কিন্তু ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়। এর কারণ কি? এর পিছনেও কিন্তু আপেক্ষিক আর্দ্রতা আছে। কারণ হচ্ছে শীতকালে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা কি হয়, বর্ষাকালের তুলনায় কম হয়, কারণ শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কি থাকে, কম থাকে, তাই না? শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, আবহাওয়া শুষ্ক থাকে। তো জলীয় বাষ্প কম থাকে মানে কি, আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। ঠিক আছে, তার ফলে কি হয়, জামা কাপড় থেকে জল দ্রুত বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে। তার মানে কি হয়, শীতকালে কি হয়, উষ্ণতা কম থাকা সত্ত্বেও শীতকালে যেহেতু আপেক্ষিক আর্দ্রতাও কম থাকে, মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে, তার ফলে কিন্তু বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। সেই জন্য ভিজা জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকায়।
কিন্তু বর্ষাকালে কি দেখা যায়, উষ্ণতা বেশি থাকলেও যেহেতু আপেক্ষিক আর্দ্রতাও বেশি থাকে, আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকে, তার ফলে কিন্তু বাষ্পায়নের হার কমে যায়। তার ফলে কিন্তু জামা কাপড় থেকে জল বাষ্পীভূত হয়ে মিশতে অনেক বেশি সময় লাগে, সেই জন্য জামা কাপড় শুকোতেও কিন্তু বেশি সময় লাগে বর্ষাকালে। ঠিক আছে, এবার দেখো খুব ভালো একটা প্রশ্ন, গ্রীষ্মকালে কোনো একদিন যদি দিল্লি ও পুরীর তাপমাত্রা সমান হয়, মানে গ্রীষ্মকালে কোনো একটা নির্দিষ্ট দিনের কথা বলা হয়েছে, যদি সেখানে দেখা যায় যে দিল্লি আর পুরী দুটো আলাদা জায়গা কিন্তু দুটো জায়গার তাপমাত্রা সমান, তাহলে সেদিন কোন স্থান বেশি আরামপ্রদ বলে মনে হয়, মানে কোথায় অস্বস্তি কম হবে বা কোন জায়গাটা বেশি আরামপ্রদ বলে মনে হবে এবং কেন। তো দেখো এটাও কিন্তু আমাদের আপেক্ষিক আর্দ্রতা দিয়ে আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারবো। দেখো দিল্লি বেশি আরামপ্রদ বলে মনে হবে, কারণ কি, কারণ যেহেতু পুরী যেহেতু সমুদ্র তীরে অবস্থিত, ঠিক আছে, সেই জন্য পুরীর বায়ুতে কি হবে, জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকবে, আর জলীয় বাষ্প বেশি মানে কি হবে, আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে, আর আপেক্ষিক আর্দ্রতা যেহেতু অস্বস্তি সূচক, সেই জন্য আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে কি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেই জন্য পুরীতে কি হবে, গায়ের ঘাম শুকোতে বেশি সময় লাগবে বা গায়ের ঘাম দ্রুত বাষ্পে পরিণত হবে না, সেই জন্য পুরীতে অস্বস্তি বোধ হবে। কিন্তু দিল্লি যেহেতু সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, সেই জন্য দুটো দিল্লি আর পুরীর উষ্ণতা একই হলেও যেহেতু দিল্লির বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে, সেই জন্য কি হবে, সেখানে আপেক্ষিক আর্দ্রতা কম হবে, তাই দিল্লিতে কি হবে, গায়ের ঘাম তাড়াতাড়ি শুকোবে এবং বেশি আরামপ্রদ মনে হবে। তার মানে দিল্লি কিন্তু হচ্ছে অস্বস্তি সূচক বা আপেক্ষিক আর্দ্রতা কম হওয়ার জন্যই কি হবে, দিল্লি বেশি আরামপ্রদ বলে মনে হবে। এবার একই রকম একটা প্রশ্ন দেখো, দুটি ঘরের উষ্ণতা এক হওয়া সত্ত্বেও কি ঘর দুটিতে সমান আরামবোধ হতে পারে? এর উত্তর কি হবে ভাবো। তো বলে দিয়েছে উষ্ণতা সমান, তো সমান আরামবোধ কি হতে পারে? সমান আরামবোধ হতে পারে যদি কি হয়, যদি উভয় ঘরের সমান আরামবোধ হতে পারে যদি উভয় ঘরের আপেক্ষিক আর্দ্রতা কি হয়, আপেক্ষিক আর্দ্রতা সমান হয়। যদি উভয় ঘরের আপেক্ষিক আর্দ্রতা সমান হয়, তাহলে কিন্তু একমাত্র দেখা যাবে যে দুটো ঘরে হচ্ছে সমান আরামবোধ হচ্ছে। ঠিক আছে, যদি উভয় ঘরের আপেক্ষিক আর্দ্রতা সমান হয়। আচ্ছা, এবার যদি সমান না হয় তাহলে কি হবে? যে ঘরের আপেক্ষিক আর্দ্রতা বেশি, যে ঘরের আপেক্ষিক আর্দ্রতা বেশি, যে ঘরের আপেক্ষিক আর্দ্রতা বেশি, সেখানকার বায়ুতে কি জলীয় বাষ্প বেশি থাকবে, এই প্রশ্নটার মতো। তার মানে সেখানে গায়ের ঘাম শুকাতে বেশি সময় লাগবে। তার মানে কি হবে, যে ঘরের আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে কি হবে, সেখানে অস্বস্তিও বেশি হবে, সেখানে অস্বস্তি কি হবে, বেশি হবে। আর যে ঘরের আপেক্ষিক আর্দ্রতা কম হবে তুলনামূলক, সেখানে কি হবে, অস্বস্তিও কম হবে। ঠিক আছে, অস্বস্তি কম হবে। তার একটা মনে একটা ফর্মুলা মতো তোমরা ভেবে নিতে পারো যে আপেক্ষিক আর্দ্রতা সমানুপাতিক হচ্ছে অস্বস্তি। আপেক্ষিক আর্দ্রতা যত বাড়বে তত অস্বস্তি বাড়বে, আপেক্ষিক আর্দ্রতা কমলে অস্বস্তি কমবে। তো আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত বিভিন্ন রকম প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা যে আমাদের শেষ টপিক এই চ্যাপ্টারের জলের ব্যতিক্রান্ত প্রসারণ, সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো খাতায় নোট করে রাখো, কিন্তু কারণ এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে বা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের আকারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার দেখা যাক জলের ব্যতিক্রান্ত প্রসারণ। দেখো আমরা জানি ঘনত্ব সমান সমান কি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ঠিক আছে, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, এটা আমরা সকলেই জানি। এবার কোন নির্দিষ্ট পরিমাণ জলের ক্ষেত্রে কি হবে, ভরটা ধ্রুবক হবে, তাই তো? কোন নির্দিষ্ট পরিমাণ যদি জল হয় তাহলে ভরটা ধ্রুবক হবে, মানে ভরটা নির্দিষ্ট হবে। এবার ভর যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি করতে পারবো, ঘনত্ব আয়তনের মধ্যে একটা সম্পর্ক পাবো। কি সম্পর্ক পাবো? ঘনত্ব আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আবার বলছি, যেহেতু ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, তাই যদি নির্দিষ্ট পরিমাণ কোনো তরল নেওয়া হয় তাহলে তার ভরটা ধ্রুবক হবে। সেক্ষেত্রে কোনো তরলের ঘনত্ব আয়তনের মধ্যে সম্পর্ক কি হবে, ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন কমলে ঘনত্ব বাড়বে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে। ঠিক আছে, এবার তার মানে কি হওয়া উচিত, যে কোনো তরলকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সাধারণভাবে তার হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব হ্রাস পায়, এটাই সাধারণ নিয়ম। আবার যদি নির্দিষ্ট পরিমাণ তরলকে
ঠান্ডা করা হয় তাহলে কি হবে, আয়তন কমবে, ঘনত্ব বাড়বে, এটাই সাধারণ নিয়ম। কিন্তু জলের ক্ষেত্রে কি হয়, উষ্ণতার একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বা উষ্ণতার একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। মানে কিরকম ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যদি 0 ডিগ্রি সেলসিয়াস এর ঠান্ডা জলকে আমি উত্তপ্ত করতে থাকি তাহলে কি দেখা যাবে, তাহলে কি হওয়া উচিত, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পাওয়া উচিত, ঘনত্ব হ্রাস পাওয়া উচিত, ঠিক আছে। কিন্তু জলের ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় না। জলের ক্ষেত্রে কি দেখা যায়, 0 ডিগ্রি সেলসিয়াসের জলকে যদি ক্রমশ উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাবে যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হয়, উল্টো ঘটনা ঘটে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে কি হওয়া উচিত, আয়তন বৃদ্ধি পাওয়া উচিত, ঘনত্ব হ্রাস পাওয়া উচিত। কিন্তু 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলকে উত্তপ্ত করলে দেখা যায় যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হয়, আয়তন কমে। 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আয়তন কমে এবং তার ফলে কি হয়, আয়তন কমতে থাকে আর ঘনত্ব বাড়তে থাকে। কতক্ষণ পর্যন্ত, এটা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হয়, আয়তন কমতে থাকে, আয়তন বৃদ্ধি পাওয়া উচিত কিন্তু উল্টো হয়, আয়তন কমতে থাকে, তার মানে ঘনত্ব বাড়তে থাকে। এবার বাড়তে বাড়তে 4 ডিগ্রি সেলসিয়াসে কি হয়, ঘনত্ব সর্বাধিক হয়। 4 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, জলের ঘনত্ব সর্বাধিক হয়। তার মানে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জলের এই যে আচরণ, এটা কিন্তু অন্যান্য তরলের থেকে সম্পূর্ণ আলাদা বা বিপরীত, ঠিক আছে। এই ঘটনাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত বসানো। আচ্ছা, এবার 4 ডিগ্রি সেলসিয়াসের পর যদি জলের উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু জল অন্য তরলের মতো স্বাভাবিকভাবে আচরণ করবে। মানে 4 ডিগ্রি সেলসিয়াসের পর যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব কমবে, ঠিক আছে। তার মানে এই যে পরিবর্তনটা দেখা যাচ্ছে বা এই যে বৈপরীত্য দেখা যাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা গরম জলকে ঠান্ডা করি তাহলে কি দেখা যাবে, যেমন 100 ডিগ্রি সেলসিয়াস এর গরম জলকে কি করলাম, আমরা শীতল করতে থাকলাম, মানে উষ্ণতা কমাতে থাকলাম, তাপ বর্জন করলাম বা শীতল করতে থাকলাম। তাহলে কি দেখা যাবে, যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হবে, অন্য তরলের মতো স্বাভাবিক নিয়মে কি হবে, আয়তন কমতে থাকবে। উষ্ণতা কমানোর সঙ্গে সঙ্গে আয়তন কমা উচিত, সেটাই হবে, আয়তন কমতে থাকবে। তার মানে ঘনত্ব কি হবে, বাড়তে থাকবে। কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসের পর কি দেখা যাবে, 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি দেখা যাবে, জলকে ঠান্ডা করতে থাকলে যে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যখন আসছে তখন কি হওয়া উচিত, জলের যেহেতু শীতল করা হচ্ছে, জলের আয়তন কমা উচিত, ঘনত্ব বাড়া উচিত। কিন্তু উল্টো ঘটনা ঘটবে, 4 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু ঘনত্ব সর্বাধিক, তো 4 ডিগ্রি সেলসিয়াসের পরে আরো ঠান্ডা করতে থাকলে কি দেখা যাবে, যে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি দেখা যাবে, যে আয়তন না কমে বাড়তে থাকবে, ঠিক আছে, আয়তন না কমে বাড়তে থাকবে। এবং 4 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, আয়তন সব থেকে বেশি হবে, মানে ঘনত্ব সব থেকে কম হবে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা জলকে গরম করা হোক বা 100 ডিগ্রি সেলসিয়াসের গরম জলকে ঠান্ডা করা হোক, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জের মধ্যে কি দেখা যাবে, যে অন্যান্য তরলের মতো কিন্তু অন্যান্য তরল থেকে জলের যে আচরণ সেটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। 0 ডিগ্রি জলকে ঠান্ডা করলে, উত্তপ্ত করলে কি হবে, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আয়তন না বেড়ে কমতে থাকবে, ঘনত্ব না কমে বাড়তে থাকবে। তার ফলে 4 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব ম্যাক্সিমাম হবে, সর্বাধিক হবে। আবার 100 ডিগ্রি জলকে ঠান্ডা করতে থাকলে কি দেখা যাবে, যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নর্মাল দেখা যাবে, আয়তন কমতে থাকবে, কিন্তু তার ফলে ঘনত্ব সব থেকে বেশি হবে 4 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসের পর যদি আরো উষ্ণতা কমানো হয় তাহলে কি দেখতে পাবো আমরা, যে আয়তন না কমে বাড়তে থাকছে, ঠিক আছে। এবং 0 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, আয়তন সব থেকে বেশি, তার ফলে ঘনত্ব সব থেকে কম। তার মানে আমরা এইটুকু আলোচনা থেকে বুঝতে পারলাম যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এই যে রেঞ্জ বা এই যে উষ্ণতার পাল্লা, এই উষ্ণতার পাল্লার মধ্যে জলের যে আচরণ সেটা কিন্তু অন্যান্য তরলের আচরণ থেকে সম্পূর্ণ বিপরীত। তো এই ঘটনাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ, ঠিক আছে। তো যদি জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে 2 নম্বরের প্রশ্ন দেয় তাহলে কিন্তু তোমাকে পুরোটা বলতে হবে, যে 0 ডিগ্রি জলকে উত্তপ্ত করতে থাকলে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আয়তন কমতে থাকবে এবং ঘনত্ব বাড়তে থাকবে। 4 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব সর্বাধিক হবে। 4 ডিগ্রি সেলসিয়াসের পর উত্তপ্ত করতে থাকলে
কিন্তু স্বাভাবিকভাবে আয়তন বাড়তে থাকবে, ঘনত্ব কমতে থাকবে। এটা একটা প্যারায় লিখবে। তারপরে নেক্সট প্যারায় কি লিখবে, ঠান্ডার ব্যাপারটা, যে আবার 100 ডিগ্রি সেলসিয়াসের জলকে ক্রমাগত ঠান্ডা করতে থাকলে দেখা যাবে যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিক ভাবে আয়তন কমতে থাকবে, ঘনত্ব বাড়তে থাকবে। কিন্তু 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই রেঞ্জের মধ্যে কি হবে, ঠান্ডা করতে থাকলে আয়তন না কমে বাড়তে থাকবে, এবং 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন সব থেকে বেশি হবে, তার ফলে ঘনত্ব সব থেকে কম হবে। এই দুটো প্যারাতে আলাদা করে লিখবে। এবার তারপরে বলবে যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জলের এই আচরণ অন্যান্য তরল থেকে সম্পূর্ণ বিপরীত ধর্মী। একেই তাই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে। আচ্ছা, এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ সম্বন্ধে পরীক্ষা আছে, কিন্তু তোমাদের সিলেবাসে সেটা অন্তর্ভুক্ত নয়। বিজ্ঞানী জেমস হোপ এটা কিন্তু পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন। ঠিক আছে, বিজ্ঞানী জেমস হোপ কিন্তু এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছে। আচ্ছা, এবার সেই পরীক্ষা থেকে বা আরো বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণকে কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। এখানে দেখো কি নেওয়া হয়েছে, এই দুটো গ্রাফ দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এক্স অক্ষে কি নেওয়া হয়েছে, উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস, আর ওয়াই অক্ষে কি নেওয়া হয়েছে, 1 গ্রাম জলের আয়তন সেন্টিমিটার কিউব, মানে সিজিএস এ নেওয়া হয়েছে। এবার এখানে গ্রাফটা ভালো করে দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আচ্ছা, এবার 0 ডিগ্রি সেলসিয়াসের জলকে আমরা কি করছি, আস্তে আস্তে উত্তপ্ত করছি। 2 ডিগ্রি সেলসিয়াস হলো, যখন 4 ডিগ্রি সেলসিয়াসে আসলো তখন দেখো জলের দেখো ঘনত্ব, এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু হচ্ছে 1 গ্রাম জলের আয়তন। তো আমরা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে জলকে উত্তপ্ত করছি, কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসে দেখো কি হচ্ছে, আয়তন সব থেকে কম হচ্ছে। দেখো এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে কোথায় ছিল আয়তন, এখানে ছিল। 4 ডিগ্রি সেলসিয়াসে কি হলো, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভালো ঠিক কোনো খেয়াল করে দেখো আয়তন কিন্তু আস্তে আস্তে কমছে, কমতে কমতে সব থেকে কম কোথায় হলো, 4 ডিগ্রি সেলসিয়াসে সব থেকে কম হলো। ঠিক আছে। তারপরে 4 ডিগ্রি সেলসিয়াসের পর যদি আবার উষ্ণতা আমরা বৃদ্ধি করতে থাকি, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে যদি বৃদ্ধি করতে থাকি, তাহলে কিন্তু দেখো 4 ডিগ্রি সেলসিয়াসের পর কিন্তু উষ্ণতাও বাড়ছে, আয়তনও বাড়ছে। তার মানে এই যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই কিন্তু জল তার আচরণটা ব্যতিক্রমী দেখাচ্ছে। আচ্ছা, এবার এদিকে দেখো, এটা হচ্ছে ঘনত্বের। ঠিক আছে, এটা হচ্ছে আয়তনের বললাম, 4 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছে, আয়তন সব থেকে কম হচ্ছে, এটা বোঝানো হয়েছে। এবার এদিকে গ্রাফটা দেখো, এখানে এক্স অক্ষ বরাবর কি নেওয়া হয়েছে, উষ্ণতা, একই রকম ওয়াই অক্ষ বরাবর কি নেওয়া হয়েছে, 1 গ্রাম জলের ঘনত্ব, গ্রাম পার সেন্টিমিটার একক। এবার এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে এটা কিন্তু ঘনত্ব, দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব কোথায় ছিল, এখানে ছিল। ঠিক আছে। এবার আমরা উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি করছি। এবার দেখো উষ্ণতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে কিন্তু ঘনত্ব কমে যাওয়া উচিত, কিন্তু দেখো এই 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখো ঘনত্ব না কমে বাড়ছে, এবং 4 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব সর্বাধিক হচ্ছে। ঠিক আছে। তারপরে 4 ডিগ্রি সেলসিয়াসের পর কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্ব কমছে। তার মানে আমরা এখানেও বুঝতে পারছি যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে কিন্তু জলের আচরণটা ব্যতিক্রমী হচ্ছে। তো এটাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। তো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে এই দুটো গ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা ঘনত্বের, একটা হচ্ছে আয়তনের। ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণের কারণ কি সেটা নিয়ে আলোচনা করব। এবার জলের ব্যতিক্রান্ত প্রসারণের কারণ কি, দেখো এটা যদি তোমাদের সিলেবাসে নেই, তাও এটা অবশ্যই সাধারণ একটা ধারণা থাকা দরকার যে কেন এরকম হচ্ছে। তো দেখো, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে জলের মধ্যে H2O বা H2O হোল টুয়াইস মানে H4O2 বা H2O হোল থ্রাইস বা H6O3 প্রভৃতি ছোট ছোট অণু থাকে। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে ওই ক্ষুদ্র অণুগুলি সংযোজিত হয়ে বড় অণু তৈরি করে, এবং তার জন্য জলের আয়তন কমতে থাকে। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই বন্ধন সম্পূর্ণ হয়। তাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ জলের আয়তন সর্বনিম্ন হয় এবং ঘনত্ব সর্বোচ্চ হয়। আচ্ছা, এটা কিন্তু যদি কারণ জিজ্ঞাসা করলে এটুকুটা লিখবে, তোমাদের যথেষ্ট। আচ্ছা, এবারে ব্যাখ্যাটা, এই যে ছবিটা আমি এঁকেছি, যদিও ছবিটা কিন্তু ত্রিমাত্রিক ছবি, সেই জন্য বুঝতে একটু অসুবিধা হবে। এটা কিন্তু আমি বোর্ডের উপর আঁকছি, 2D তে আঁকছি, কিন্তু এটা আসলে ত্রিমাত্রিক ছবি। তো আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে যে কালো পূর্ণগুলো দেখছো আর ফাঁকা হচ্ছে গোলগুলো দেখছো। ঠিক আছে। তো ফাঁকা গোলগুলো হচ্ছে অক্সিজেন, আচ্ছা, আর পূর্ণ গোলগুলো ভাবতে পারো হাইড্রোজেন। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যে দেখো বন্ড গুলো আছে, 2 রকমের বন্ড আছে। একটা হচ্ছে নীল কালারের, ঠিক আছে, নীল কালারের যে বন্ড গুলো, যেগুলো কন্টিনিউ আছে, মাঝে কোনো ফাঁকা নেই, সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন। তোমরা ক্লাস 8 এ সমযোজী বন্ধন খুব সামান্য একটু পড়েছিলে।
আর হাইড্রোজেন বন্ধন কিন্তু তোমরা ক্লাস 10-এও নেই, পরবর্তী 11-12-এ গিয়ে পড়বে। আর এই যে ডিসকন্টিনিউ যে লাইনগুলো, এই যে ফাঁকা ফাঁকা যে লাইনগুলো বা বন্ধনগুলো, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, আবার বলছি, ফাঁকা যে গোলগুলো, এই যে ফাঁকা গোল এগুলো হচ্ছে অক্সিজেন পরমাণু ভাবতে পারো, আর যে ভর্তি যে গোলগুলো সেগুলো হচ্ছে হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে দুই ধরনের বন্ধন আছে। নীল কালারের যে বন্ধন বা বন্ড গুলো সেগুলো দেখো, সেগুলো কিন্তু মাঝে কোথাও ফাঁকা অংশ নেই, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। আর কালো কালারের যে বন্ড গুলো দেখো ফাঁকা ফাঁকা আছে, এই যে এইটা এইটা এইটা, এইগুলো দেখো ফাঁকা ফাঁকা আছে মাঝে, মানে ডিসকন্টিনিউ লাইন আছে, এটা দিয়ে আমি বুঝিয়েছি হাইড্রোজেন বন্ধন। আচ্ছা এবার এই যে গঠনটা, এটা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, এটা কিভাবে পাওয়া গেছে? এটা কিন্তু এক্স রশ্মি, এটা এই যে গঠনটা, এটা কিন্তু এক্স রশ্মির বর্ণালীবীক্ষণ পরীক্ষার সাহায্যে পাওয়া গেছে। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসের গঠনটা। ঠিক আছে, এবার এই গঠনটা কিন্তু একবারে সম্পূর্ণ হয় না। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু এই গঠনটা এইভাবে সম্পূর্ণ হয় না। আমরা যখন 0 ডিগ্রি সেলসিয়াসের জলকে উত্তপ্ত করছি তখন কি হচ্ছে, তখন কিন্তু এই যে বন্ডিং গুলো সম্পূর্ণ হতে আস্তে আস্তে শুরু করছে। ঠিক আছে, আবার বলছি, যখন আমরা 0 ডিগ্রি থেকে কোনো হচ্ছে জলকে হচ্ছে উত্তপ্ত করছি তখন কি হচ্ছে, তখন কিন্তু এই যে হাইড্রোজেন এবং সমযোজী বন্ধন গুলো গঠিত হতে শুরু করছে, এবং তার ফলে কি হচ্ছে, যখন এই বন্ধন গুলো গঠিত হচ্ছে তখন প্রথমে কিন্তু মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু এই যে বন্ধন গুলো বা হাইড্রোজেন অক্সিজেন পরমাণু গুলো অনেক দূরে দূরে ছিল, তার ফলে ওদের আয়তন বেশি ছিল। এবার যখন 0 ডিগ্রি সেলসিয়াসের জলকে আমি উত্তপ্ত করছি তখন কি হচ্ছে, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই বন্ধনটা গঠিত হচ্ছে। তার বন্ধনটা গঠিত হলে কি হবে, অণুগুলো এখন কাছাকাছি আসছে, তার ফলে কি হচ্ছে, আয়তন কমছে, ঘনত্ব বাড়ছে, এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হচ্ছে, এই যে হচ্ছে বন্ধন গঠনটা সম্পূর্ণ হচ্ছে। সেই জন্য 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অণুগুলো সবচেয়ে কাছাকাছি আসছে বা পরমাণুগুলো সবচেয়ে কাছাকাছি আসছে, সেই জন্য ঘনত্ব সব থেকে বেশি হচ্ছে, আয়তন সব থেকে কম হচ্ছে। ঠিক আছে, এরকম একটা সাধারণ ধারণা তোমরা মনে রাখো, কিন্তু ব্যাপারটা কিন্তু আরো অনেকটা ব্যাপার আছে, কারণ হাইড্রোজেন বন্ধন যেহেতু তোমাদের এখন পড়োনি বা তোমাদের জানা নেই, সেই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো তোমরা এইভাবে সহজ করে জাস্ট ব্যাপারটা মনে রাখার চেষ্টা করো যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হয়, অণু বা পরমাণুগুলো কিন্তু কাছাকাছি থাকে না, অনেক দূরে দূরে থাকে। ঠিক আছে, মানে বন্ধন গঠনটা সম্পূর্ণ হয় না। 0 ডিগ্রি সেলসিয়াসের জলকে যখন আমরা উত্তপ্ত করি তখন কি হয়, এই বন্ধন গঠনের প্রসেসটা হচ্ছে শুরু হয়। তো যত 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই বন্ধনগুলো, বিশেষ করে হাইড্রোজেন বন্ধনগুলো আস্তে আস্তে গঠিত হয়। তো যখন তো বন্ধনগুলো গঠিত হলে কি হবে, পরমাণুগুলো কাছাকাছি আসবে, আর তার ফলে আয়তন কমবে, ঘনত্ব বাড়বে। তো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেখা গেছে এই বন্ধন গঠনটা সম্পূর্ণ হয়, তার ফলে অণুগুলো বা পরমাণুগুলো পরস্পরের সবচেয়ে কাছাকাছি আসে, তার ফলে আয়তনটা কম হয়, ঘনত্বটা বেশি হয়। ঠিক আছে, তো এইটুকু নলেজ থাকলে তোমাদের আপাতত চলে যাবে। এই হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের কারণ। আর কি লিখবে সেটা আমি বলেই দিয়েছি। আর ছবিটা কিন্তু তোমাদের আঁকার দরকার নেই, জাস্ট তোমরা একটা ইমাজিনেশন করে ব্যাপারটাকে সহজভাবে মনে রাখার চেষ্টা করো। এবার জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফল বা প্রভাব কি, এর সব থেকে বড় প্রভাব হচ্ছে আমাদের প্রাকৃতিক ক্ষেত্রে দেখতে পাই যে শীতপ্রধান দেশে যখন উপরের জলটা বরফ হয়ে যায় তখন নিচের জলটা কিন্তু বরফ হয় না বা সম্পূর্ণ জমে যায় না, এবং সেই জলের মধ্যে কিন্তু সামুদ্রিক প্রাণীরা বেঁচে থাকতে পারে। এটা কিভাবে হয় এটা কিন্তু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তো ধরলাম এটা কোনো শীতপ্রধান দেশের কোনো জলাশয়। ঠিক আছে, এটা শীতপ্রধান দেশের কোনো জলাশয়, এর মধ্যে জল আছে। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে ধরলাম সম্পূর্ণ জলাশয়ের উষ্ণতা কত আছে, 10 ডিগ্রি সেলসিয়াস, মানে উপরের জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস, নিচের জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস, সম্পূর্ণ জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস আছে ধরে নিলাম। ঠিক আছে, এবার ক্রমশ ঠান্ডা বাড়ছে। এবার ঠান্ডা বাড়লে কি হবে, ঠান্ডা বাড়লে কোন অংশটা প্রথমে ঠান্ডা হবে, উপরের জলস্তরটা সব থেকে প্রথমে ঠান্ডা হলো। ধরো প্রথমে 9 ডিগ্রি সেলসিয়াস হলো। ঠিক আছে, নিচের জল কত আছে, 10 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার 9 ডিগ্রি সেলসিয়াস জলটা কি হবে, জল যত ঠান্ডা হবে তত ভারী হবে, আর ভারী হলে কি হবে, নিচে নামবে। 9 ডিগ্রি সেলসিয়াস জলটা নিচে নামলো। আচ্ছা, এবার নিচের জলটার উষ্ণতা কত, 10 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু এখন উপরে উঠে যাবে। 9 ডিগ্রি সেলসিয়াস জলটা নিচে নামলো, 10 ডিগ্রি সেলসিয়াস জলটা উপরে উঠলো। ঠিক আছে, আচ্ছা এবার 10 ডিগ্রি সেলসিয়াস জলটা 9 ডিগ্রি হলো। আচ্ছা, দিয়ে আবার নিচে নামলো। আচ্ছা, এবার এরকম হতে হতে কি হতে থাকবে, তার মানে উপরের জলটা কি হবে, উপরের জলটা ঠান্ডা হয়ে ভারী হবে এবং নিচে নামবে, এবং নিচের জলটা যেটা অপেক্ষাকৃত বেশি গরম সেটা কি হবে,
হালকা হয়ে উপরে আসবে। আবার বলছি, ক্রমশ উষ্ণতা কমতে থাকলে কি হবে, সব থেকে প্রথমে উষ্ণতা কমবে উপরের অংশে, তো উপরের জলস্তরটা কি হবে, উষ্ণতা কমে যাওয়ার জন্য ভারী হয়ে নিচে নামবে, আর নিচের যে জলস্তর যার উষ্ণতা অপেক্ষাকৃত বেশি সেটা হালকা হয়ে উপরে উঠবে। এইভাবে কি হতে হবে, উষ্ণতা কমতে কমতে এভাবে একটা পরিচালনা স্রোতের সৃষ্টি হবে। মানে উপরের ঠান্ডা এবং ভারী জলটা নিচে নামবে, নিচের বেশি উষ্ণ এবং হালকা জলটা উপরে উঠবে, এইভাবে একটা পরিচালনা স্রোত সৃষ্টি চলতে থাকবে। আচ্ছা, এবার এক সময় কি হবে, সমস্ত জলের উষ্ণতা কমতে কমতে 4 ডিগ্রি সেলসিয়াস হবে। মানে উপরের জলস্তরটাও 4 ডিগ্রি সেলসিয়াস, মাঝেরটাও তাই, সমস্ত জলস্তর 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। বোঝা গেছে এই পর্যন্ত? এভাবে সমস্ত জলস্তর কি হবে, 4 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হবে। উপরেরটাও 4 ডিগ্রি সেলসিয়াস, নিচেরটাও 4 ডিগ্রি সেলসিয়াস, মাঝেরটাও 4 ডিগ্রি সেলসিয়াস। এবার কি হবে, এবার খুব ভালো করে বোঝো তো। যখন সম্পূর্ণ জলস্তর 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তখন কি ঘটনা ঘটবে? আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াসে কি, জলের ঘনত্ব সব থেকে বেশি। 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব কি, সর্বাধিক। তো ঘনত্ব সর্বাধিক মানে কি, 4 ডিগ্রি সেলসিয়াসে জলটা কিন্তু সবচেয়ে ভারী, তাই না? ঘনত্ব সর্বাধিক মানে 4 ডিগ্রি সেলসিয়াসে জলটা সবচেয়ে ভারী। এবার নিচের স্তরে নিচের স্তরে জল যদি 4 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে, তার মানে হচ্ছে এই স্তরের জলটা কিন্তু সব থেকে ভারী, এই জলটা কিন্তু আর উপরে উঠতে পারবে না। ঠিক আছে, এবার উপরে জলস্তরগুলোর উষ্ণতা কত ছিল, উপরে জলস্তরগুলোর উষ্ণতা কত ছিল, এটাও 4 ডিগ্রি সেলসিয়াস 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 ছিল। একটা সময় এরকম হবে। এবার যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, আর তার মানে জলের সবচেয়ে ভারী, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল সব থেকে ভারী হবে। তার ফলে কি হবে, এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছলে সেই জলটা আর কিন্তু উপরে উঠবে না। ঠিক আছে, সেই জলটা কিন্তু যেখানে ছিল সেখানেই থেকে যাবে। এবার কি হবে, এই নিচের জলটা কিন্তু আর উপরে উঠে ঠান্ডা হতে পারবে না, কিন্তু উপরের জলগুলো কি হয়ে যাবে, এই জলটা ধরো 3 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, এই জলের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, এই জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, উপরের জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। কিন্তু নিচের জলটা যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আর যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক বা ভর সব থেকে বেশি, সেই জন্য এই জলটা কিন্তু আর উপরে উঠে ঠান্ডা হতে পারবে না, এই জলটা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যাবে। ঠিক আছে, এবার জল কোন উষ্ণতায় জমে, 0 ডিগ্রি সেলসিয়াসে জমে যায়। তার ফলে কি হবে, এর উপরে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসে আর একটা লেয়ার দেখা যাবে, এটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে। তার নিচে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের জল, তার নিচে 1 ডিগ্রি সেলসিয়াসের জল, তার নিচে 2 ডিগ্রি সেলসিয়াসের জল, তার নিচে 3 ডিগ্রি সেলসিয়াসের জল, এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। ঠিক আছে, এবার ভাবো যে যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াসের জলটা সব থেকে ভারী হয়, উপরে উঠতে পারছে না, সেই জন্য এটা কিন্তু নিচেই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা জানি বরফ যেহেতু জলের থেকে হালকা, সেই জন্য বরফটা কিন্তু উপরেই থাকবে, উপরের স্তরে ভাসতে থাকবে, যেমন আমরা দেখে থাকি। এবং যেহেতু বরফ এবং জল উভয় তাপের কুপরিবাহী, সেই জন্য বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হলেও এই অংশের উষ্ণতা কিন্তু এর থেকে হচ্ছে, যেহেতু বরফ তাপের কুপরিবাহী, সেই জন্য বরফ কিন্তু নিচের অংশগুলোর উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস করতে পারবে না। তার ফলে এই অংশের উষ্ণতা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। এবার 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ঠান্ডা হলো একদম এত কম উষ্ণতা নয় যে যেখানে প্রাণীরা বাঁচতে পারবে না, সেই জন্য এই অংশে 4 ডিগ্রি সেলসিয়াসের এই স্তরে কি হবে, প্রাণীরা কিন্তু চলাফেরা করবে বা প্রাণীরা হচ্ছে আশ্রয় নেবে এবং তারা কিন্তু বেঁচে থাকবে। ঠিক আছে, আবার সম্পূর্ণটা বলছি কি হবে, ধরো কোনো একটা সময় শীতপ্রধান দেশে জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস আছে, এবার জলের উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকবে। তো কোন স্তরটা সবচেয়ে আগে ঠান্ডা হবে, উপরের স্তরটা সবচেয়ে আগে ঠান্ডা হবে, তারপরে নিচের স্তরগুলো ঠান্ডা হবে, এরকম হবে। আচ্ছা, এবার উপরের স্তরটা ঠান্ডা হলে কি হবে, ভারী হবে, ভারী হয়ে নিচে নামবে, তার ফলে উপরের ঠান্ডা এবং ভারী জলটা নিচে নামছে, নিচের অপেক্ষাকৃত উষ্ণ এবং হালকা জলটা উপরে উঠছে, এইভাবে একটা পরিচালনা স্রোতের সৃষ্টি হবে, চক্রাকার। এইভাবে চলতে চলতে সম্পূর্ণ জলের উষ্ণতা কি হবে, একসময় 4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এবার 4 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু জলের ঘনত্ব সবচেয়ে বেশি বা জল সব থেকে ভারী, সেই জন্য 4 ডিগ্রি সেলসিয়াসের নিচের স্তরের জলটা এটা কিন্তু সব থেকে ভারী হয়, উপরে উঠতে পারবে না। ঠিক আছে, তার ফলে কি হবে, উপরের স্তরটা বরফ হবে, তারপরে 0 ডিগ্রি জল হবে, এইভাবে উষ্ণতা কম থাকবে। কিন্তু নিচের যে 4 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা, এই যেহেতু ঘনত্ব সবচেয়ে বেশি, সেই জন্য এই জলটা কিন্তু আর বেশি জমতেও পারবে না, কারণ 4 ডিগ্রিতে ঘনত্ব সব থেকে বেশি।
জলই থাকবে কিন্তু ঘনত্ব সব থেকে বেশি, ফলে এই 4 ডিগ্রি সেলসিয়াসের জলটা কিন্তু ঘনত্ব কিন্তু আর বাড়বে না, ঠিক আছে, মানে 4 ডিগ্রি সেলসিয়াস জলটা যেমন ছিল ওরকমই থেকে যাবে। এবার উপরের বরফটা কিন্তু যেহেতু বরফ জলের থেকে হালকা, সেহেতু বরফটা জলে ভাসতে থাকবে, আর যেহেতু বরফ তাপের কুপরিবাহী বা জল হচ্ছে বিশুদ্ধ জল তাপের কুপরিবাহী, সেই জন্য এই বরফের উষ্ণতা ঠান্ডা, এই উষ্ণতা কিন্তু নিচের অংশের উষ্ণতাগুলো কমাতে পারবে না, মানে এই বরফটা কিন্তু নিচের স্তরগুলোর বা 4 ডিগ্রি সেলসিয়াসের যে জলটা আছে তার কিন্তু উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস কখনোই করতে পারবে না। তার ফলে যতই ঠান্ডা পড়ুক না কেন 4 ডিগ্রি সেলসিয়াসের যে জলীয় অংশ যে স্তরটা সেটা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে। আর এটা কিন্তু প্রাণীদের বেঁচে থাকার জন্য একটা অনুকূল উষ্ণতা, ঠিক আছে। তো সেই জন্য প্রাণীরা কিন্তু এই স্তরে খুব সহজে সাধারণভাবে বেঁচে থাকতে পারে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য কিন্তু এরকম হয়। যদি জলের ব্যতিক্রান্ত প্রসারণ এরকম না হতো তাহলে কিন্তু যদি সম্পূর্ণ জলটা বরফ হয়ে যেত তাহলে কিন্তু শীতকালে সমস্ত মানে শীতকালে শীত প্রধান দেশের সমস্ত জলচর প্রাণীরা, মাছ বা এই জাতীয় প্রাণীরা কিন্তু মরে যেত। কিন্তু প্রকৃতির এই বিশেষ নিয়মের জন্য বা জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্যই কিন্তু এরকম হয়। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকে একটা 11 নম্বর ভিডিও। তো ক্লাস 9 এর তাপের এই সম্পূর্ণ অংশটা আমি তোমাদের আলোচনা করেছি। এটা দেখবে একটা প্লে লিস্টও আছে, 11টা ভিডিও আছে ওর মধ্যে টোটাল। তো তোমরা অবশ্যই সম্পূর্ণটাই দেখে নাও, বা যারা 10 নম্বর ভিডিও পর্যন্ত দেখে নিয়েছে তারা এই লাস্টে 11 নম্বর ভিডিওটা দেখে নাও, এবং তারপরে তোমরা বইটা একবার রিভিশন দিয়ে নিয়ে তোমরা অনুশীলনীগুলো করতে থাকো, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, এরপরে হয়তো নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা শুরু করবো।